সবসময় খুব আনন্দে থাকতাম। আর মজার ব্যাপার হলো, দাদুর কাছে আমাদের ব্যাপারে যে নালিশ করছিল, দাদু নাকি উল্টোয় তাকে ঝাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আর বেশি দিন আমরা এইভাবে থাকতে পারলাম না। অনেক বড় ঘরের ভালো একটা ছেলে অনিকাকে দেখতে আসলো। অনিকাকে দেখা মাত্রই ছেলে পছন্দ হয়ে গেল। অবশ্য অনিকাকে কারো অপছন্দ হবে না, ওকে একবার দেখলেই ভালো লেগে যায়। ওর চোখে একটা মায়া আছে, যে মায়ায় কেউ এড়িয়ে যেতে পারবে না। ওর মুখে টোল পড়ে যা যে কোনো ছেলে অবহেলা করতে পারবে না। ওর মুখে একটা হাসি আছে, যে দেখবে সে সারা জীবন ভুলতে পারবে না। ছেলে লন্ডনে থাকে, অনিকাকে নাকি বিয়ের পরে নিয়ে যাবে, তাই অনিকাদের পরিবার সবাই রাজি হয়ে গেল। ছেলে পক্ষকে এই বলে পাঠালো যে সামনে শুক্রবার অনিকার আব্বুরা ছেলের বাড়িতে গিয়ে বিয়ের দিন তাই ঠিক করবে। কিন্তু অনিকা এসবের কিছুই জানতো না। পরে শুক্রবার বিয়ের দিন ঠিক করা হলো। 13 তারিখ, মাত্র 2 দিন সময় হাতে রেখে বিয়ের দিন ঠিক করা হলো। অনিকাকে সবাই বুঝিয়ে বলাতে অনিকা আর না করতে পারে না, কারণ অনিকার আব্বু ছিল হার্টের রোগী। সেই পিচ্চিটাকে নিয়ে অনিকা খবর পাঠালো আমি যেন ঠিক সময় পুকুর পাড়ে চলে আসি। আমি দেরি না করে সময় মতো পুকুর পাড়ে চলে গেলাম। অনিকা এসে আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা ঠেকালো আর শুধুই কেঁদে যাচ্ছে। ওর কান্না দেখে আমিও কেঁদে দিলাম। আমাদের মধ্যে কোনো কথা হচ্ছে না, শুধু কাঁদছি আর কাঁদছি। এমন সময় বাজার থেকে আসছিল অনিকার আব্বু। আমাদের অবস্থায় দেখে ফেলে, কিন্তু কিছু না বলে চলে যায়। শেষ পর্যন্ত আমি আর অনিকা ঠিক করলাম আমরা পালিয়ে যাব। আমাদের সব পরিকল্পনায় হলো, বিয়ের আগের দিন রাতে আমি অনিকার আগমনের জন্য আমার লাগেজ নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু অনিকাই আসলো না। প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর পেছন থেকে কারোর আসার শব্দ পেলাম। পেছনে তাকাতেই একই, অনিকার আব্বু কেন? তাহলে কি সব জেনে গেল? আমি এখন কি করব? অনিকার আব্বু এসে কিছু না বলে আমার সামনে 2 হাত জোর করে দাঁড়িয়ে আছে আর কাঁদছে, কোনো কথাই বলছে না। আমি জীবনে কোনোদিন মানুষের এমন অসহায়ত্ব দেখি নাই। কিছু সময় এই অবস্থায় থাকার পর বলল, বাবা, তুমি শহরে চলে যাও। দেখো বাবা, আমি পাত্রপক্ষকে কথা দিয়ে ফেলেছি। এখন যদি আমি কথা রাখতে না পারি তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নাই। তোমরা যদি আগে বলতে তাহলে আমি কিছু করতে পারতাম বাবা। চাচার কথাগুলো আমার হৃদয় লেগেছিল, তাই নিজের ভালোবাসাকে বলে দিয়ে শহরের বাইরে রওনা দিই। শহরে এসে একটা বারে ঢুকে মদ আর গাঁজা নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলাম, আর এমন সময় একটা প্রাইভেট কার এসে আমাকে ধাক্কা দিল। তারপর আমার আর কিছু মনে নেই। প্রায় 1 থেকে 2 মাস পর আমার গান ফেরে। বাড়ির সবাই ভেবে নিয়েছিল আমি আর কোনোদিন উঠেই দাঁড়াতে পারবো না। আমি যখন সম্পূর্ণ সুস্থ হই তখন অনেকার খোঁজ শুনি ও নাকি আত্মহত্যা করেছিল বিয়ের দিন রাতে। আর ছেলেপক্ষের অপমান আর মেয়ের শোকে চাচি হার্ট অ্যাটাক করে। তারপর হসপিটালে নিয়ে যাওয়ার সময় নাকি মারা যায়। এসব শুনে আমার মাথা ঠিক থাকে না, তাই আমি গ্রামে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠি। কিন্তু পরিবার থেকে আর যেতে দেয় না, কারণ সামনে আমার অ্যাডমিশন ছিল। তারপর থেকে আমার নিত্য সঙ্গী হয়ে গেল সিগারেট। আমি সিগারেট খেতাম সবকিছু ভুলে থাকার জন্য, মাঝে মাঝে গাঁজাও খেতাম। আমি যখন সিগারেট খাই তখন একটা শান্তি পাই, তখন আমি চিন্তামুক্ত হয়ে যাই। যখন সিগারেট খেয়েও কাজ না হয় তখন গাঁজা খাই। আমার কথাগুলো শেষ করে পেছনে তাকাতে দেখি তিথি ঘুমিয়ে আছে। তার মানে আমি যা বলছি তার একটা কথাও শুনে নাই। আমার প্রচন্ড রাগ হচ্ছে। আমি তেড়ে চলে গেলাম তিথির কাছে, কিন্তু কিছু বলতে পারলাম না, কারণ হয়তো বড় বড় সাহিত্যিকরাও বলতে পারবে না। দেখে মনে হচ্ছে একটা ছোট বাচ্চা ঘুমিয়ে আছে। ঘুমালে যে তিথিকে এত সুন্দর লাগে সেটা আমার জানাই ছিল না। ঠিক একটা বাচ্চার মতো ঘুমিয়ে আছে। জানালা দিয়ে হালকা বাতাস আসছে, সেই বাতাস লাগছে তিথির গায়ে। জ্যোৎস্না রাত, তাই জানালা দিয়ে আলো এসে লাগছে তিথির মুখে। মুখের উপর 2-1টা চুল বাতাসে ভেসে আছে। জ্যোৎস্নার আলোয় সেগুলো আলোর ঝলকানি দিচ্ছে। আমি যদি রূপের বর্ণনা করতে থাকি তাহলে 2 লাইনে শেষ করা হবে না। তাহার রূপের বর্ণনা করতে করতে ফজরের আজান দিয়ে দিল। আমি বিন্দুমাত্র সময় নষ্ট করলাম না, ওযু করে নামাজ পড়ে নিলাম। তারপর মনোজাত ধরে সারা দুনিয়ার মানুষের জন্য দোয়া করলাম, এবং সবশেষে আমার আব্বু আম্মুর জন্য দোয়া করলাম। আমি সারাদিনের ব্যস্ততার মাঝে আমিনুরের কথা ভুলে গিয়েছিলাম। হঠাৎ আমিনুরের কথা মনে পড়লো। পকেট থেকে ফোনটা বের করে কল দিলাম, কিন্তু ওর ফোন আর কল যাচ্ছে না, বন্ধই দেখাচ্ছে। আমি মনে মনে ভাবছি ও এখন কোথায়? ও কি পথ চিনে আমার দাদুর বাড়িতে আসতে পেরেছে? আমিনুরের কথা চিন্তা করছি, এমন সময় কে যেন দরজা ধাক্কা দিচ্ছে, কিন্তু আমি দরজা খুলতে পারছি না, কারণ তিথি পুরো ঘরটা এলোমেলো করে ফেলেছে। কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর চলে গেল। আমি তিথিকে ডাকছি কিন্তু উঠছে না, তাই বাধ্য হয়ে ওর গায়ে স্পর্শ করতে হলো। 2 থেকে 3 বার ধাক্কা দেওয়ার পর ঘুম থেকে উঠলো। আমি দূরে চলে গেলাম। তারপর বললাম রুমটা পরিষ্কার করতে হবে, কিন্তু আমাকে বলল আমি পারবো না। আরো 2 থেকে 3 বার রিকোয়েস্ট করলাম, কিন্তু তাতেও কাজ হলো না। তাই বাধ্য হয়ে আমাকেই রুম পরিষ্কার করতে হচ্ছে। কিন্তু এই কি, রুমে বেলি ফুল কেন? আমার তো বেলি ফুলের অ্যালার্জি। আমি এখন এই ফুল ছুঁলে অ্যালার্জি বেড়ে যাবে, কিন্তু নিজের মধ্যে অন্যরকম একটা জিদ কাজ করছে, তাই ইচ্ছা করে সব পরিষ্কার করে নিলাম। তারপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আবার রুমে আসলাম, কিন্তু রুমে কোনো শোয়ার জায়গা ছিল না, শুধু একটা চেয়ার আছে বেলকনিতে, আর সব ভিজা।
তাই ওই চেয়ারটায় বসে পড়লাম। একটা অনিদ্রা রাত কাটানোর পর আমি চেয়ারে বসাতে চোখটা লেগে গেল। ঠিক 7টার সময় রুমের সামনে এসে কে যেন ডাকছে। দরজা খুলতে দেখি একটা কম বয়সী মেয়ে বলছে, আর কত, রাত তো শেষ। আমি চুপ করে আছি। পেছন থেকে তিথি বলছে, তুমি যাও ভাবি, আমরা আসছি। বাইরে যেতে আম্মু। আমি সম্মতি প্রকাশ করে একটা তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। কিন্তু এ কি, ওয়াশরুমে ছিটকিনি ভাঙা কেন?